আমি ছিলাম না, আমি মূলত রাজশাহীতে ছিলাম। আমার মায়ের একটা অপারেশন হয়েছিল, আমি মেনলি সেখানে ছিলাম। এর মধ্যে দুপুরে 3:30টায় ফোন আসে আমার কাছে, আমার ফোন নাম্বার থেকে, যে আমার কাছে স্যারের ফোন আসেন। উনি বলেন যে আমাকে কিছু পুলিশ বাসায় এসে নিয়ে যাচ্ছেন। আমি বললাম কেন, আমরা তো এটা সম্পর্কে কিছুই জানি না, কারণ মামলা সিস্টেম হলো পুলিশ ইনফর্ম করে, জানে, আমরা বিষয়গুলো আগে জানতে পারি। তো পুলিশ বলছেন না, এটা ওনাকে টাইমও দিচ্ছেন না কথা বলার মতো, জাস্ট 1 মিনিট কথা ওইটুকু বলেই রেখে দিচ্ছেন। এখানে পুলিশ বলছেন আপনি যদি টাইম নেন আমরা রাফ বিহেভ করব, এমনকি তাকে ড্রেসটাও ঠিক মতো পরতে দিচ্ছেন না। আর আজকে কথা বলে ওনার সাথে যেগুলো ডিটেলসে জানতে পারলাম, কি মামলায় নিয়ে গেল আমরা কেউ জানি না। তারা আদৌ পুলিশ কিনা প্রথমে সন্দেহ হয়েছিল যে তারা পুলিশ কিনা, কারণ পুলিশের দায়িত্ব যেটা, পুলিশ ঠিক মতো ইনফর্ম করে বলে, মামলা হলে সেটা আমাদের কাছে আসে। আমরা কোনো কিছু না জেনে যে নিয়ে যাচ্ছে, এটা পুলিশ বিশ্বাস করব কি করে? এখন তো দেশ দুনিয়ার পরিস্থিতি আপনারা সবাই জানেন। তারপরে গেল, তারপরে কি জন্য নিয়ে গেল, তখন আমি মানে আমার স্টুডেন্টদের বলি, আমার ছেলের মতো, ওরা বলি যা তোমরা দেখো তো, আমি তো রংপুরে আছি, রাজশাহীতে আছি, কোথায় স্যারকে কোথায় নিয়ে গেল? তখন আমরা জানতে পারলাম যে ওনাকে নাকি নিয়ে যাচ্ছে হাজিরহাট থানায়। ওনারা হাজিরহাট থানায় গেলেন, ওখানে যাওয়ার পর দেখছেন না, সেখানেও স্যারকে নিয়ে যাওয়া হলো না। তখন অলরেডি 4টা বেজে গেল। কোথায়? ওখানে যখন ওসির সাথে কথা বলা হয়, তিনি বলছেন যে আপনারা ওয়েট করেন, আমরা আসছি। কিন্তু কোথায় নিয়ে গেছেন সেটা সেভাবেও বলছেন না। ওনারা সরাসরি কোর্টে নিয়ে গেলেন। কোর্টে নিয়ে যেয়ে তখন ওনারা কী করলেন, কোর্টে আমাদের না আছে লয়ার, না আছে কেউ, না জানি আমরা সিচুয়েশানটা। তারপরে সরাসরি ওনারা বললেন যে এরকম যে হত্যা মামলা, মানে যার মামলাটা দিয়েছেন, যে বৃদ্ধা হত্যা হয়েছেন, তিনি মূলত মারা গেছেন হার্ট অ্যাটাকে। সেটা স্ট্রোক করে মারা গেছে কি প্রাইম মেডিকেল রংপুরে। সেটা 10 মাস আগের ঘটনা। সেই ঘটনাটাতে পুলিশ ওনার ওয়াইফের কাছে যেয়ে বাদী বানিয়ে সাদা কাগজের সিগনেচার নিয়ে আসে। ওনার ওয়াইফ মেনলি জানতেন না যে তখন মামলা আদৌ হয়েছে কিনা। পরে যখন জানা যায় যে না আসলে এটা মামলা হয়েছে, উনি ওয়াইফ হিসেবে যেটা বুঝতেই পারেনি যে কি হলো এটা তার সাথে। তারপরে যখন এই মামলায় ওনাকে ধরা হলো, অ্যারেস্ট করা হলো, আবার বেলটা পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করে দিলেন না। একটা জিনিস বলেন, আমার হাজবেন্ড যখন জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়, প্রথম ফেসবুক স্ট্যাটাস তিনি দিয়েছিলেন ছাত্রদের পক্ষে, যখন দেখছিলেন ছাত্রদের উপর অন্যায় অত্যাচার হচ্ছিল। যখন আমরা দেখি যে সাইদকে যেভাবে মেরে ফেলছিল পুলিশ, উনি দেখে থামতে পারেননি, উনি প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলেন। আমার সাথেই তিনি বসেছিলেন, আর সাথে সাথে তিনি ফেসবুক পোস্ট দিলেন যে আমি যদি কোনোভাবে বন্দুকের নলটা গিয়ে আটকাতে পারতাম পুলিশের, এটাই দিলেন। তারপর যখন শাহিদ হত্যা মামলার যখন রিপোর্ট আসলো, সেই রায়ের যেটা দেখা গেল রিপোর্টে, সেটা নিয়ে তিনি প্রথম কথা বললেন যে না এটাও ভুল, এটাও কোনো তদন্ত রিপোর্ট হতে পারে না। তাহলে কি বিচার বিভাগের তদন্ত? সেটা ক্ষেত্রে কি আমরা ধরেই নিব যে পুলিশের এই স্ট্যাটাস দেওয়ার প্রেক্ষিতে ইন্টেনশনালি কিছু গোষ্ঠী সংঘবদ্ধভাবে এই অন্যায়টা করলো ওনার উপরে, যেটাতে তিনি কোনোভাবেই কোনো অবস্থাতেই দোষী নন? প্রথম কথা, এটা হত্যা মামলাও নয়। দ্বিতীয় কথা, তৃতীয় কথা, যখন আন্দোলন শুরু হয় তখন থেকে তিনি সবসময় আপনাদের খাতা কলমের সৈনিক। তার মানে তিনি সবসময় আন্দোলন করেন লেখালেখির মাধ্যমে, যেটা আপনারা বুঝবেন। উনি কখনোই কোনো কিছুতে শারীরিক মানে সশরীরে উপস্থিত হন না। সেক্ষেত্রে উনি আন্দোলনটা করেছেন মূলত ফেসবুক পোস্টের মাধ্যমে। উনি বলেন কলমের অনেক মূল্য, কলমের দাম অনেক বেশি, এই যে আমি একটা পোস্ট দিচ্ছি এটা অনেক বেশি আমার কাছে, এখানে আমি আন্দোলনে সামিল হচ্ছি ওদের সাথে, এইভাবে তিনি বলেন। আর আমার সাথে যে আন্দোলন চলাকালীন সময়ে সে কয়দিন তিনি অলওয়েজ বাসায় থেকেছেন, এমনকি আমার বাজারে পর্যন্ত আমি তাকে যেতে দেইনি, যেহেতু দেশের সিচুয়েশন ভালো না, এই জন্যে আমি পাঠাইনি। তাহলে ওনাকে এইভাবে বারবার মামলা, এটা প্রথম মামলা না, এর আগে আরেকটা অটো চালকের হত্যা মামলা দেওয়া হয়েছিল, যেখান থেকে আমরা বেরোতে পেরেছি, মামলাটা ওইভাবে রানও করেনি। আর তারপরে আবার বলা নাই করা নাই, কোনো কিছুই নাই, মামলাতে কোনো নামই নাই, চার্জশিটে সরাসরি চলে আসে। বলেন তো, একটা মামলার তো প্রসিকিউশন আছে, কিছু সিস্টেম আছে, তা না করে সরাসরি চার্জশিটে নাম চলে আসা, সেটাও এইরকমই একটা মামলা।
এরপর থার্ড মামলা এইখানে, মানে এই যে যে একটা গ্রুপ, একটা গোষ্ঠী তাকে কোনো না কোনোভাবে হ্যারাসমেন্টের জন্য চেষ্টা করছে, এইটা পুরোটাই আমাদের কাছে ক্লিয়ার। এটা একেবারেই একটা ছকে বাঁধা। আর এই লাস্ট যে ওদের চেষ্টাটা ছিল, এই চেষ্টাটা হলো সবচেয়ে লাস্ট চেষ্টা। এই জন্যে ছক করে আগে থেকে প্রি প্ল্যান, কি সুন্দর করে প্ল্যান সাজিয়ে তিনি এই অ্যারেস্টটা করেছেন। এখন আপনারাই বলেন যে এইরকম একজন ব্যক্তি যে সত্যিকার অর্থে অন্যায় করেনি, যে ওয়াইফ হিসেবে আমি আপনাদের কাছে মানে 100তে 100 ভাগ গ্যারেন্টি সহকারে বলতে পারি, তিনি শুধু শিক্ষক না, তিনি দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করেছেন। তিনি রেল স্টারে মেট্রো এডিটর ছিলেন দীর্ঘ 12-13 বছর। তিনি ইউএনবিতে ছিলেন। তিনি 10-12 বছরেরও বেশি সময় ধরে জাতীয় প্রেস ক্লাবের মেম্বার। তিনি আপনাদের মতো কত সাংবাদিককে ট্রেনিং দিয়েছেন, যেটা আপনারাও জানেন, হয়তো বা এখানে ট্রেনিং প্রাপ্ত অনেকেই আছেন ওনার কাছ থেকে ট্রেনিং নেওয়া। তাহলে বলেন যে মানুষ এরকম কাজ করে। আবার উনি কাজ করেন কি, এনজিও সেক্টরেও গবেষণার কাজ করেন, যেখানে বিভিন্ন ওয়ার্কার শ্রেণী, লেবার শ্রেণী এদেরকে রাইটস ইস্যু নিয়ে কাজ করে, তাদের রাইটসটা নিয়ে দেন। এই মানুষ কিভাবে এই অটোওয়ালা, এই দোকানদার, এদের খুনের হিসাব যে হত্যা করেন, এই সমস্ত মামলা এইভাবে এইভাবে হ্যারাসমেন্টের কারণ কি? প্রথম কথা, আমি এইভাবে যে চলতে আছে, এই চলা সম্ভব না। এখন আমাদের যেটা শুধু শিক্ষক, দেখবেন যে বিভিন্ন শিক্ষককেও বিভিন্ন মামলায়, হত্যা মামলায় দেওয়া হচ্ছে। শিক্ষকের মামলা হতে পারে ক্যাম্পাসের ভিতরে যেগুলো ঘটনা ঘটে, যেমন শাহিদ হত্যা মামলা। এখানে যারা ছিলেন তারা বিচার পেয়েছেন, তাদেরকে ক্ষমা করা কখনোই সম্ভব না, কারণ তারা অপরাধী। কিন্তু এগুলো মামলা তো কোনোভাবে একজন শিক্ষকের নাম জড়ানো যায় না। এটা আর্থিক বাণিজ্যের হিসাবে পার্ট একটা, আর মানুষের নিজস্ব একটা ক্ষোভ উঠানো ধারণা মাত্র। ক্ষোভ উঠানোর জন্য এইভাবে মানুষকে এইভাবে অবহেলা করে এইভাবে হ্যারাসমেন্টে পড়তে হচ্ছে, যার আমি নিজেই ভুক্তভোগী। এই যে আজকে আমি ফ্যামিলি, আমার দুটো বাচ্চা আছে, এটা আরেকটা ছোট বাচ্চা, একটা 8-এ পড়ে, একটা 6 বছরের বয়স। সেই বাচ্চাটা আজকে বাবার সাথে দেখা করে এসে আমাকে প্রশ্ন করছে আমার বাবার কি অপরাধ। আমি কি বলবো তাকে, আমাকে এরকম করে কেন দেখা গেল? তার বাবা সমাজে একজন ভালো মানুষ হওয়ার পর যদি এরকম মানে একটা বাচ্চা দেখে, তার মেন্টাল প্রেশার কতটা পড়ে বুঝতে পারবেন। আমি মা হয়ে আমার সন্তানকে কি শিখাবো, যে অন্যায় করলে প্রতিবাদ করো, নাকি অন্যায় করো? কোনটা শিখাবো? অন্যায় করলেই চুপ থাকা যায়, ভালো থাকা যায়, আর প্রতিবাদ করলেই হয়তো বা পানিশমেন্ট পেতে হয়, জেল জরিমানা পর্যন্ত হয়। আমরা এই স্বাধীনতা আশা করেছিলাম, আমরা এই স্বাধীনতা পেয়েছি। আপনারা এটা দেখবেন।